তান্ত্রিক থেকে আর্টসেল, ছিলেন ব্যান্ডের শুরু থেকে। আর্টসেলের প্রতিটি কম্পোজিশন হচ্ছে তার অবদান। লিখেছেন তোমাকে এবং এই বিদায়ের মতন গানগুলোর লিরিক্স। দর্শক, রাজধানী ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে আয়োজন করা হয়েছে গিটার মাস্টার ক্লাস। সেখানে মেন্টর হিসেবে আছেন গিটারিস্ট এরশাদ জামান। আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। এরশাদ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, প্রথম গিটার হাতে নেওয়া হয়েছিল কবে? তো অনেকদিন আগে, অ্যারাউন্ড 96-97 এরকম সময় গিটার হাতে নিয়েছি প্রথম। আর্টসেল 1999 সালের নভেম্বরে আত্মপ্রকাশ করে। আপনি তো প্রতিষ্ঠাকালীন সদস্য, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসলে আমরা তখন তো অনেক ছোট ছিলাম আর কি। আমরা তখন ইন্টারমিডিয়েটে জাস্ট পাস করেছি, ইউনিভার্সিটি ঢুকবো। তো এইরকম পর্যায়ে আসলে ব্যক্তিগতভাবে গিটার প্র্যাকটিস করতাম। তো তখন থেকে আর কি মিউজিক করার খুব ইচ্ছা। তো আমরা এরকম সমমনা কয়েকজন বন্ধু একসাথে মিলে আর্টসেল শুরু করা। তো প্রথমে আমরা আমাদের পছন্দের কিছু ব্যান্ড, মেটালিকা, ড্রিম থিয়েটার, এগুলো আমরা কাভার করতাম। এরপরে এগুলো করতে করতে যখন আমাদের হাত একটু পাকলো, তখন আমরা আস্তে আস্তে নিজেদের গানের দিকে মনোযোগ দিই। তো এটা আসলে ফ্রেন্ড সার্কেল আড্ডাবাজির থেকেই আর্টসেলের শুরু। বর্তমানে কি করছেন? সামনে কি অ্যালবাম নিয়ে কোনো পরিকল্পনা আছে ভাইয়া? বর্তমানে আমি একটা বড় ট্যুর করে এসেছি, তো কয়েকদিন রেস্ট ছিলাম। এখন আমরা আবারও প্র্যাকটিসে ঢুকছি এবং সামনে অবশ্যই অ্যালবাম, মানে এখন তো আসলে অ্যালবামের সময় না, এখন সবাই সিঙ্গেলস বার করে। বাট আমরা অ্যালবাম আকারেই, আসলে সিঙ্গেলসের ইম্প্যাক্ট একটু কম হয়। তা আমরা চেষ্টা করছি অনেকগুলো গান একসাথে একটা অ্যালবাম নিয়ে আসার অবশ্যই পরিকল্পনা আছে খুব তাড়াতাড়ি। ভাইয়া, নতুন কোনো কাজ করার সময় কি লিসেনারদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়? অবশ্যই একটা তো এটার একটা প্রভাব থাকে, কিন্তু আমি আসলে ওরকম মিউজিক করি না যেটাতে অডিয়েন্সের কথা মাথায় রেখে গান কম্পোজ করি। ওই অ্যাপ্রোচে আমি যাই না। আমি আমার কাছে যেটা ভালো লাগে সেটা প্রকাশ করার চেষ্টায় থাকি। ভাইয়া, কোন গিটার বাজাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি অ্যাকোস্টিক গিটার বাজাতে বেশি পছন্দ করি, কিন্তু ব্যান্ডের প্রয়োজনে আসলে ইলেকট্রিকটা বেশি বাজানো হয়। কারণ যখন ড্রামস ঢুকে যায় তখন আসলে অ্যাকোস্টিকে মানে কেটে বার হওয়াটা একটু টাফ। বাট আমার ব্যক্তিগত পছন্দ নাইলন স্ট্রিং বাজানো, বাট আমি ইলেকট্রিক সবচেয়ে পছন্দ করি অ্যাকোস্টিক বাজাতে। আচ্ছা ভাইয়া, আপনি তো গ্যাথরি গোভানের সাথে বাজিয়েছেন, তো ওই অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। গিটারিস্টদের মধ্যে গ্যাথরি গোভান সবচেয়ে প্রভাবশালী গিটারিস্টদের মধ্যে একজন। তার ইম্প্রোভাইজেশন, ইনস্ট্যান্ট বাজানো, এগুলো আসলে আউট অফ দিস ওয়ার্ল্ড। ও একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনন। তো গ্যাথরি গোভান বাংলাদেশে ওর সবচেয়ে পিক টাইমে আমরা বাংলাদেশে ওকে আনতে পেরেছি। এটা আসলে আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া, এবং আমার সৌভাগ্য ছিল তার সাথে পারফর্ম করার। ইট ওয়াজ অ্যামেজিং। গ্যাথরি গোভানের মতো একটা গিটারের সাথে বাজাতে পারা এবং তার সাথে স্টেজ শেয়ার করা, এটা আসলে বলে বোঝানোর মতো না। এরকম এত বড় গিটারিস্ট আমাদের দেশে এর আগে কে এসছে আমি ঠিক মনে করতে পারছি না। গ্যাথরি গোভান ইজ দ্য, আমার মনে হয় তার যখন প্রভাবশালী গিটারিস্টদের মধ্যে গ্যাথরি গোভান একজন, যে তার বেস্ট টাইমে আমাদের দেশে এসেছিল, এবং এটা আসলে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর নিয়ে যদি কিছু বলতেন, দেশের বাইরে কেমন সাড়া পেয়েছেন ভাইয়া? তো বুঝতে পারছেন যে এত বড় একটা দেশে এতগুলো স্টেট জুড়ে আমাদের শো হয়েছে, এবং এত বাঙালির পার্টিসিপেশনে, এটা আসলে একটা আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা। ইউএসের ওভারঅল ফ্যানদের পার্টিসিপেশন এবং ওখানকার সাউন্ড, ওখানকার এভরিথিং খুবই অ্যামেজিং ছিল। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর্টসেল ব্ল্যাক সহ অন্যান্য মেটাল ব্যান্ডের উত্থান আপনারা করেছিলেন। বর্তমান সময়ের কাজগুলো নিয়ে আপনার মতামত কি? আসলে আমরা যখন শুরু করি তখন কন্টেম্পোরারি ব্যান্ডের মধ্যে ব্ল্যাক, নেমেসিস, এগুলা আমরা একসাথে উত্থান হয়েছে আমাদের, এবং এটা আসলে আপনি ঠিকই বলেছেন, এটা একটা রেভলিউশন টাইপের হয়েছে। আসলে একই সময়ে এতগুলা পাওয়ারফুল ব্যান্ড বাংলাদেশে খুব, এর আগেও একটা জেমস এলআরবি, ফিলিংস এলআরবি, এই সময়টা এরকম আমরা কিছু ব্যান্ড পেয়েছি, একগুচ্ছ ব্যান্ড পেয়েছি একটা সময়। সেম আর্টসেল, ব্ল্যাক, নেমেসিস, এগুলো একই সময় এসছে। এটা আসলে একটা রেভলিউশনারি টাইম ছিল। আসলে এটা ওই সময়টা, ওই সময়ে যেই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যেই একটা ক্ষুধা ছিল
মিউজিক্যাল একটা চেঞ্জ আনার জন্য আমরা আসলে আগের মিউজিকের থেকে একটু নতুন কিছু করতে যাচ্ছিলাম। তো এটা আসলে ওই সময় আমরা বুঝতে পারিনি যে এটা এত বড় একটা ইম্প্যাক্ট হবে, একটা দীর্ঘদিন ধরে এটা একটা প্রভাব থাকবে, এটা আমরা তখন বুঝতে পারিনি। বাট হ্যাঁ, আমরা ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আসলে ওভাবে করে ব্যান্ডে আসলে ওরকম একটা রেভুলেশন বা ওই রকম কিন্তু রেভুলেশন এরপরে আর অতটা দাগ কাটার মতো রেভুলেশন আমরা এখনও পাই নাই। বাট এখন অনেক ব্যান্ড আছে বিচ্ছিন্নভাবে, অনেকেই কাজ করছে, যদিও একটা ব্যান্ড রেভুলেশন হচ্ছে না, বাট সবাই খুব ভালো কাজ করছে। অনেক ইন্টারেস্টিং মিউজিক আমরা পাচ্ছি, অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচের মিউজিক পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ফিমেল ভোকালিস্ট বা দেখা যাচ্ছে আমাদের যে কনভেনশনাল যে সেট আপ ছিল গিটার কিবোর্ড, এর বাইরেও দেখা যাচ্ছে যে অনেক ব্যান্ডের মধ্যে ভায়োলিন বাঁশি অনেক ধরনের ডিফারেন্ট একটা সেট অফ ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিফারেন্ট অ্যাপ্রোচে অনেকে ব্যান্ড করছে। তো অনেক কালারফুল অ্যাপ্রোচে আমার মনে হয় নতুন নতুন ব্যান্ড কাজ করছে, এটা খুবই এনকারেজিং। ধন্যবাদ ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য চ্যানেল এসকে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।